শুভ সকাল। কেমন আছেন সবাই? ইন্দুস গ্যালারির আরও একটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আর কি, সপ্তাহের প্রথম দিন আজ থেকে শুরু হলো। কর্মব্যস্ত মুখর দিন দিয়েই তো শুরু করা যাক না? আমাদের গৃহিণীদের রোজ যা কাজ থাকে তাই কাজ দিয়েই তো আমাদের দিনগুলো শুরু হয়। তো যেহেতু দুটো দিন আমি এই সোনারপুরে ছিলাম না, তার জন্য কাজের শেষ আর নেই বলতে গেলেই চলে। ঘরটা গুছানোর কাজ দিয়েই আমাদের কাজ শুরু হয় প্রথমে, তো সেইখান থেকেই শুরু করলাম। যেহেতু রাস্তার ধারে বাড়ি, তাই ধুলো ময়লাটা একটু বেশিই পড়ে। আর তার উপর দুদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যদিও বা দরজা জানলা সব বন্ধ ছিল, কিন্তু তবুও কিভাবে যে ভেতরে ধুলো ঢোকে বুঝতে পারি না। তো সেই জন্য সমস্ত পরিষ্কারের কাজ আজকে লেগে পড়লাম। আমি যদিও একটু দেরি করেই ঘুম থেকে উঠি, খুব একটা সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই, কিন্তু যদি একবার উঠি তখন শুরু হয়ে যায় আমার, বলা যেতে পারে, রোবোটিক কাজকর্ম। একদম ঝড়ের গতিতে চলতে থাকে আমার কাজের এই গতিবিধি। তো যেহেতু ডাস্টিং করারও কাজ তো থেকেই যায়, তো সেই টুকটাক ঘর পরিষ্কার করে নিয়ে লেগে পড়তে হবে আবার রান্নারও কাজে। একাধারে সব কাজ তো একা হাতেই সামলাতে হয় না। তো কি করব বলুন, এইভাবেই চলতে থাকুক আমার জীবনটা। আপনারা পাশে আছেন, এতেই আমি আনন্দ পাই। যেটুকু ভালোবাসা আপনারা দিয়েছেন, সেই ভালোবাসাটা নিয়ে আমি বাকি জীবনটা এগিয়ে যেতে চাই। যে কতজন আমার পাশে আছেন বা আগামী দিনে থাকবেন, আমি আপনাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসার প্রণাম জানাই। তো যাই হোক, এই করে তো কাজগুলো শুরু করা হলো। একাধারে ঘর পরিষ্কার দিয়ে শুরু করে জামা কাপড় কেচে ওয়াশিং মেশিনে দিতেই হবে ড্রায়ারের জন্য, কারণ এখন তো আকাশের এই মুখ ভার, তো এই রোদুজ্জ্বল দিন, সে ভরসায় বসে থেকে তো আর সম্ভব নয় দিনটা এগিয়ে নিয়ে যাওয়া। তাই একটু ড্রায়ার করে নিই, যদিও বা আকাশে একটু রোদ উঠেছে, তাই ড্রায়ারটা করে নিয়েই ছাদে দিই, যাতে একটু তাড়াতাড়ি ওটা শুকিয়ে যায়। আর একটু স্যাঁতস্যাঁতে থাকলে না, যদি ড্রায়ারটা না করি বড্ড বাজে গন্ধ হয়, সেটা ভাল লাগে না। তো এই ড্রায়ারটা করতে করতেই রান্নার জোগাড়টাও করে ফেলতে হচ্ছে। কি রান্না করব ভাবতে ভাবতে ছেলে বলল, মা আজকে তেহারি বানাও। এই তেহারি একটি বাংলাদেশি ডিশ। আমি জানি না আপনারা কতজন এই খাবারটির সাথে পরিচিত আছেন, তবে যদি আমার মতন করে করার চেষ্টা করেন আমার মনে হয় ভালো লাগবে। আমি প্রপার বাংলাদেশের সেই ওভাবে যারা বানান ওই দেশের মানুষেরা, আমি সেভাবে কখনো করিনি। আমি তাদের ওই পদ্ধতিটা জেনে নিয়ে আমি আমার মতন করার চেষ্টা করেছি। তো এটা বানানোটা খুবই সোজা এবং বাচ্চাদের খুব ভালোও লাগবে। আমি এই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব কাজের ফাঁকে ফাঁকে। তো এই তো কাচাকুচি কাজ শেষ, ছাদে মেলে দিয়ে আসি, দিয়ে এবারে রান্নার কাজে হাত লাগাবো। ভালো লাগে এরকম রোদ ঝলমলের দিন দেখতে, না সত্যি খুব ভালো লাগে, মনটা বেশ শান্ত হয়ে যায়। আকাশের মুখ যদি ভার থাকে বলুন ভালো লাগে? দিনটা শুরু হয় একটা ঝাঁচকচক দিন দিয়ে, তাহলে কাজের উদ্যমটাও পাওয়া যায়। কিন্তু এমনই অবস্থা, প্রত্যেকটা দিন সকালবেলা উঠেই দেখি আকাশ মুখ ভার করে আছে। প্রত্যেক দিন সকালবেলা বৃষ্টি, অবশ্য একটু পরে রোদ ওঠে। আর এই রোদটুকু দেখলেই তখন আর মনে হয় না ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলবো বা বারান্দাতে মেলবো। তো এই তো ছাদে জামা কাপড় মেলতে এলাম, মেলা কাজটা হয়ে গেলে এবার নিচে গিয়ে রান্নার কাজে লাগবো। একা হাতে সমস্ত কিছু ঝড়ের গতিতে যখন করতে হয় না, মাঝে মাঝে একটু ক্লান্ত বোধ করি, কারণ ঘর এবং বাইরে দুটোই তো সমান তালে সামলাতে হয়। এইভাবেই চলতে থাকুক আমার জীবন। এত সুন্দর আকাশটাকে দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়। যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন, তাই ঘরটাও মোছা ম্যান্ডেটারি। ওটা না করতে পারলে মনটা কিরম খুঁতখুত করে। তো একা হাতে সব কিছু সামলাই, ভালো লাগে।
মজাও লাগে। ছোটোবেলায় ভাবতাম ঘর সংসারটা কী এই জিনিস, খেলনাবাটির খেলা বোধহয়। এখন সত্যিই মনে হয় এটা খেলনাবাটিরই খেলা। এই খেলা খেলতে খেলতে কখন যে বয়সটা হয়ে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, এইভাবেই কাটুক আমার দিনগুলো। সমস্ত কাজ সেরে এবার লেগে পড়লাম রান্নার কাজে। তো যেটা বলছিলাম যে তেহারি কি করে বানাতে হয়। তেহারি চিকেন দিয়ে বানানো হয়। এটা অনেকে অনেক রকম দিয়ে বানান, মাটন দিয়েও হতে পারে, বাংলাদেশি প্রসেসেও হতে পারে, তারা যা খান। তো এখানে গোবিন্দভোগ চালটা ব্যবহার করলে বেশি ভালো হয়। তো আমি এখানে মোটামুটি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। যে কাপের মাপে চালটা নেওয়া হলো, যতটা কাপ মেপে আমি নিলাম তার ঠিক দ্বিগুণ মাপের জল আমাদের গরম করতে দিতে হবে। তো কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে একটু আলু ভেজে নেওয়া হলো। যেভাবে মাংস রান্না করা হয় ঠিক সেইভাবেই এই প্রসেসটা করি আমি আমার মতন করে করি। আমি কাউকে খুব একটা ফলো করে করিনি এই পদ্ধতিটা। তো যেভাবে আলু ভাজি আমরা মাংস রান্না করার জন্য সেইভাবে আলু ভেজে নেওয়া হলো। একটু হলুদ নুন দিয়ে কড়ার মধ্যে তেলেতে আলুটা ভেজে তুলে রাখা হচ্ছে। ততক্ষণ আলুটা ভাজা হোক, আমি বাকি কাজগুলো একটু সামলে নিই। এই হয়ে গেল আলু ভাজাটা আমার। তুলে নিয়ে আরেকটু তেল দিলাম, যেহেতু আমি একটু তেল কমই ইউজ করি রান্নায়। আপনারা কিন্তু চাইলে একটু বেশি পরিমাণে তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দরাজ হাতে দিলেও কিচ্ছু অসুবিধা হবে না, বরঞ্চ খেতে আরও ভালোই হবে। তো এই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হওয়ার জন্য, একটু তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, সেই জন্য একটু নুনও আমি দিয়ে দিলাম, যাতে আমার দেরি হয়ে গেছে একটু কাজটা তাড়াতাড়ি হতে পারে বলে। তো নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এর ফাঁকে বলে দিই, আমার নাচের ক্লাসের ছোট ছোট সদস্যরা এত খুশি হয় আমার এই নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা দেখতে, এবং তারা প্রতিদিন আমাকে আপডেট দেয়, আন্টি এটা দেখেছি, আন্টি এটা করেছি। এত ভালো লাগে ওদের এই কথাগুলো শুনতে। মনে হয় সত্যিই বোধহয় ওরা আমার একনিষ্ঠ ভক্ত। এই ছোটবেলাটায় যতদিন ওরা আছে ততদিনই বোধহয় ওরা ভালো থাকবে। তো এবার কি একটু আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। রেগুলার যেভাবে মাংস রান্না করা হয় ঠিক সেইভাবেই, তবে বাংলাদেশি পদ্ধতিতে এই তেহারিতে কোনো হলুদ ব্যবহার করা হয় না। ওরা এটা পুরোপুরি বলা যেতে পারে একদম হোয়াইট একটা ডিশ হিসেবে রান্না করে। কিন্তু আমরা এই দেশীয় মানুষ, তো আমাদের একটু রং না হলে বোধহয় কীরকম মনে হবে, ফ্যাকটাকে সাদা দেখতে লাগছে। তাই জন্য আমি একটু হলুদ, লঙ্কা, জিরে, ধনে যেভাবে দেওয়া হয় মশলাটা সেইভাবেই দেওয়া হলো। অনেকে মাংসে জিরে ধনে দেন না, আমিও মাঝে মধ্যে দিই না, তবে তেহারিতে দিলে ভালো লাগে খেতে। আর এর সাথে একটু বিরিয়ানি মশলা, তাহলে একটু বিরিয়ানি টেস্টও হবে, বাচ্চারা খেতেও ভালোবাসবে। মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা যেটা বলা হয়। তো এই তো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু নুন আর একটু চিনি দিতে হবে। যদি আপনারা চিনি না খান, আমি যেমন চিনি খাই না, তো আমি স্টিভিয়া ইউজ করি, আর যারা চিনি খান তারা চিনি দিতে পারেন। দিয়ে ওই মশলাগুলো জলটা একটু দিয়ে দিলাম, তবে জলের পরিমাপটা না একটুখানি ভেবে চিনতে দিতে হবে, কারণ যেহেতু এটা অনেকটা পোলাও টাইপের রান্না, যেভাবে আমরা পোলাওটা একটা ধাঁচে করি, জলের পরিমাণ আর চালের পরিমাণ দ্বিগুণভাবে দিয়ে যেভাবে করা হয় একসাথে, সেই হিসাব দিয়ে যদি করা হয় তাহলে জলটা ওই মাপেরই থাকবে। তার থেকে বেশি যদি হয় তাহলে না চালটা একদম জড়িয়ে যাবে। তো সেই জন্যে জলটা যথেষ্ট মেপে দিতে হয়। তো একটু জাফরান গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, এতে একটু টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে এতে মিঠা আতর বা একটু হালকা করে গোলাপ জল দেওয়া যেতে পারে। আমার কাছে আজকে এগুলো ছিল না, তাই আমি দিতে পারিনি। একটু ফ্লেভারটাও সুন্দর হয়, যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি। না দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো এই তো কি, মাংসটা এইভাবে কষিয়ে নেওয়া হয়। কষিয়ে নিয়ে একটু জলের পরিমাণটা মেপে বললাম দেওয়ার জন্য, যেহেতু আমি
আমার ওই কাপ মেপে 2.5 কাপ চাল দেওয়া হয়েছিল, তাই জন্য জলটা 5 কাপ মাপে। 5 কাপের মধ্যে প্রথমত 2 কাপ জল আমি এই মাংস সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। মাংসটা কষতে থাকুক, আমি আমার বাকি কাজগুলো ততক্ষণ সেরে নিই। সংসারের আরও যাবতীয় কাজকর্ম আছে। তো যাই হোক, এই তো মাংসটা মোটামুটি প্রায় 80% মতন হয়ে গিয়েছে বলা যেতে পারে। এই অবস্থাতে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ঘন্টাখানেকের ওপরে, সেই চালটা এবার আমি মিশিয়ে দেব। জল ঝরিয়ে সমস্ত চালটা মিশিয়ে দেওয়া হচ্ছে চিকেনটার সাথে, দিয়ে ভালো করে নেড়ে দেব। এই মতন অবস্থায় যদি মনে হয় যে আপনাদের একটু নুন বা একটু চিনি বা একটু মশলার দরকার আছে, সেটা দিতে পারেন। তবে আজকে এত তাড়াহুড়োর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিতে ভুলে গিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো এই তো কি, সমস্ত চালটার সাথে আমি মাংসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওপর নিচ করে সমস্তটা ভালো করে মিশিয়ে নেবার পরে বাকি যে 3 কাপ জলটা আমাকে দিতে হবে সেটা আমি মেপে এবার দিয়ে দেবো। ব্যাস ভালো করে মিশিয়ে নিলাম একদম। এবারে গ্যাসটাকে সিম করে দেব, দিয়ে আর একটি ঢাকা দিয়ে দেব। এবার মোটামুটি ধরে রাখুন 5-7 মিনিট ওকে হতে দেবেন। ঠিক 5-7 মিনিট পরে এসে আরেকবার নেড়ে দেখবেন একটু জল থাকবে ভেতরে ভেতরে, ওটাকে আরেকবার ওপর নিচ ভালো করে নেড়ে দিতে হবে। আমি কিছু কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছিলাম, এটা চাইলে আপনারা ঘিয়ে ভালো করে ভেজে নিয়েও দিতে পারেন। আমার আর আজকে সেই সময়টা ছিল না, তাই আমি ওই অবস্থাতেই এটা দিয়ে দিলাম। আর ঠিক এইরকম অবস্থায় একটু ঘি দিতে হবে। আমি অবশ্য ঘিটা একদম শেষেই দিয়েছিলাম। এই অবস্থায় ঘিটা দিলে ফ্লেভারটা আরো ভালো হয়। ব্যাস এই তো আর কি, বিশেষ সময় লাগে না কিন্তু এই রান্নাটা করতে। আমি ঘিটা দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। ব্যাস রান্না আমার কমপ্লিট। রান্না কমপ্লিটের পরে রান্নাঘরটাতে একটু পরিষ্কার করে নিতেই হয়, না হলে ওই ময়লাটা যে জমে যাবে না, ওটা পরে তুলতে বড্ড কষ্ট করতে হয়। তাই ওই কাজটা একেবারে শেষ করেই একেবারে স্নানে ঢুকবো। স্নানে ঢোকার আগে রান্নাঘরটা একদম পরিষ্কার করে গেলে না মনটাও বেশ ভাল লাগে। তাহলে খাওয়ার পরে আর বিশেষ কোনো কাজ থাকে না। যেহেতু আমাকে বিকেলে বেরোতে হয়, তাই জন্য এই কাজগুলো আমি চেষ্টা করি যতটা সম্ভব কমপ্লিট করে যাওয়ার জন্য। এই তো স্নান করে চলে এলাম ঠাকুরের পুজো দেবার জন্য। আমার গোপালকে স্নান করানোও আমার হয়ে গেছে। আমার গোপু সোনা, এখানে বলি আমার একটা ছোট্ট ছাত্রী আছে যার নাম পর্ণা, যে আমাকে এই সপ্তাহে বলল, তুমি তোমার গোপু সোনাকে রোজ স্নান করাও, গোপু সোনাকে রোজ খেতে দাও। আমি বললাম, তুই দেখিস আমার ব্লগ? বললো, হ্যাঁ রোজ দেখি তো তোমার ব্লগ, একদিন গোপু সোনাকে দেখতে যাব কিন্তু। বললাম, ঠিক আছে, নিশ্চয়ই গোপু সোনাকে দেখাবো একদিন। আমাকে বলল, তোমার গোপু সোনা কি কি করে? এত ভালো লাগছিল শুনে না এই কথাগুলো। একেবারে ছোট্ট পর্ণা যখন এসছিল, খুব ছোট্ট একটা মেয়ে, তখন স্কুলেও ভর্তি হয়নি, আর আজকে সে বোধহয় ক্লাস 1-এ উঠে গেছে। ওদের এই ছোট্ট ছোট্ট কথাগুলো, ছোট্ট ছোট্ট হাসিগুলো, মনের যত কষ্ট থাকে না সবগুলোকে একদম যেন মনে হয় নিমেষে ধুয়ে মুছে দেয়। এবং ওরা প্রতিদিন এসে আমাকে বলে, আন্টি জানো তোমার এইটা দেখেছি, আন্টি জানো তোমার ওইটা দেখেছি, তুমি গল্প বলবে, আমাদের জন্য একদিন গল্প বলবে। আমি ওদেরকে কথা দিয়েছি ওদের জন্য একদিন গল্প নিয়ে আসব।
আসলে ওরা এত ছোট না, ওদের মধ্যে এই সমস্ত হিংসা, মার প্যাঁচ এগুলো নেই, যেগুলো আমাদের বড় হওয়ার সাথে সাথে তৈরি হয়ে যায়। আমরা ভাবি অন্যকে কেন আমরা দেখব, অন্যকে কেন সাহায্য করব, অন্যের ভালোতে কেন আমরা খুশি হব। ওদের মধ্যে কিন্তু এই চিন্তা ভাবনাগুলোই নেই। কি সহজভাবে ওরা সাধারণভাবে কথাগুলো বলে। আর মনে মনে তখন বলি, তোরা এমনই থাক, বড় হলেই তো এই জাঁতাকলের মধ্যে ঢুকে পড়বি, নিজের অজান্তেই যে কখন ঢুকে পড়বি নিজেই জানিস না। তো যাই হোক, ঠাকুরের পুজো দেওয়াটা কমপ্লিট করি। আপনারাও পাশে থাকুন আমার। আপনারা পাশে আছেন বলেই শত বাধা বিপত্তি কাটিয়ে এই কাজটা করার জন্য সাহস শুধু বলবো না, শক্তি পাই। মাঝে মধ্যে একটু দমে যাই, ভাবি কি রোজ দেখাবো, একই তো জিনিস। তারপরে আবার যখন ওই ছোট ছোট বাচ্চাগুলো আমাকে বলে, তুমি কালকে কেন ব্লগ দাওনি, তোমার কি খুব শরীর খারাপ ছিল? শুধু আমি একা পড়নার কথা বলবো না, আরও আমার যত মেয়ে আছে আমি সবার কথাই বলবো, বিশেষ করে ছোটদেরগুলো। এত ভালো লাগে যখন বলে, আচ্ছা তোমার শরীর খারাপ ছিল না, তোমার দাঁতের ব্যথা ভালো আছে? মনে হয় মেয়ে না হওয়ার দুঃখটা বোধহয় চলে গেছে। যখন আমার ছেলে হলো, কেন জানি না ভগবানের কাছে চেয়েছিলাম আমার একটি ছেলেই হোক, কারণ এত তো মেয়ে আছে আমার, ছেলের অভাবটা পূরণ হয়ে যাবে। তো ভগবান সেই কথাটা আমার শুনেছে, এবং আমার একটি ছেলেও আছে এবং অগণিত মেয়ে আছে। আর বর্তমানে আরেকটি ছেলেও সেখানে যোগ হয়েছে। মাঝে মধ্যে ও আমাকে ম্যাম বলতে গিয়ে মা বলে ফেলে। ভালো লাগে ওদের এই সম্পর্কগুলোর মধ্যে থাকতে। তো এই তো আর কি, পুজো শেষ করে এবার খেতে বসার পালা। আমি জানি না আমার এই তেহারি রান্নাটা আপনাদের কেমন লাগলো, তবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। সারা দিনের পরে শেষে তো দাঁতের যন্ত্রণা করছিল, আমি বলেই দিলাম আপনাদের এর আগে। তো ছেলে বাধ্য করলো আমাকে ডক্টর দেখাতে নিয়ে গেল। তো ডাক্তার তো বলেই দিল দাঁতটা তুলতে হবে, তুলবো, কিন্তু সামনে যেহেতু আমার একটু কাজ আছে আমার ক্লাস নিয়ে, তাই একটু কিছুদিন দেরি করেই আমি এই দাঁতটা তোলার ব্যবস্থা নেব। এই তো আর কি, এইভাবেই দিনটা যাচ্ছে, গেলেও তাই। আবার একটা নতুন দিন নতুনভাবে শুরু করব। আশা রাখি আপনারা সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।